ওকে, খেয়াল করেন আমার এখানে আমি একটা কি বানাইছি, পাত বানাইছি, তাই তো? এই পাতের উপরে আমি টাইপনা পাত টুল দিয়ে এই পাতের উপরে যদি ক্লিক করি, দেখেন এখানে এই বরাবরও লেখা আছে। টাইপনা পাত টুল দিয়ে ক্লিক করলে পাতের উপর দিয়ে লেখা আসবে, মানে পাত ধরে লেখা আসবে। আর এরিয়া টাইপ টুল দিয়ে করলে এরিয়ার ভেতরে লেখা আসবে। বুঝতে পারছি পার্থক্যটা? আচ্ছা, এখন দেখেন এইখানে আরো একটা বিষয় আছে, আরেকটা জিনিস জানার আছে। আমি এটা স্ট্রেট লাইন দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আপনি টাইপনা পাত টুল দিয়ে লেখা কমপ্লিট করলেন, ঠিক আছে, করার পরে ওয়াসিফ কি খারাপ লাগতেছে ভাইয়া? আচ্ছা, লেখা কমপ্লিট করলেন, তারপরে হচ্ছে আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ধরলেন। কি টুল দিয়ে ধরছি? সিলেকশন টুল দিয়ে। এটা কিন্তু সিলেকশন টুল ছাড়া আসবে না। হ্যাঁ, খেয়াল করে এইখানে একটা ডানটি আসছে, এইখানে একটা হ্যান্ডেল আসছে, এইখানে একটা হ্যান্ডেল আসছে। এই পয়েন্টটার নাম হচ্ছে স্টার্টিং পয়েন্ট। লেখাটা পাথের কোন জায়গা থেকে স্টার্ট হবে, আবার শুনেন, লেখাটা পাথের কোন জায়গা থেকে স্টার্ট হবে সেটা ডিসাইড করবে এ। এখন আমি একে এখানে রাখছি, তাই পাথের এই জায়গা থেকে লেখাটা শুরু হচ্ছে। আমি যদি ওকে টেনে নিয়ে এসে এখানে রাখি, তাহলে লেখাটার স্টার্টিং পয়েন্ট সরে আসবে, লেখাটা পাথের এইখান থেকে স্টার্ট হবে। দেখাচ্ছি আমি। দেখেন এইটাকে ধরাটাও একটা কাহিনী আছে। মাউস পয়েন্টারটা এরকম হয়ে যাবে, এই যে মাউস পয়েন্টার নিচে যে কোনটা অ্যারো সাইন আসবে, ঠিক আছে? এটাকে যখন ধরে তখন যদি আপনি এটাকে নড়ান, দেখেন আমি এটা সরাইছি দেখে আমার পুরো স্টার্টিং পয়েন্টটাই সরে গেছে। ক্লিয়ার? আবার যদি স্টার্টিং পয়েন্টকে এই দিকে আনতে চান তাও কোনো ব্যাপার না, পিছনের দিকে ড্র্যাগ করবেন। বুঝতে পারছি? স্টার্টিং পয়েন্ট লেখা সামনে পিছে দুটাই কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, সামনে নিতে চাইলে সামনে দিবেন, পিছনে নিতে চাইলে পিছনে টান দিবেন। তাহলে যেটা লাস্টে আছে এটা হলো এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, এন্ডিং পয়েন্টের কাজটা কি? এন্ডিং পয়েন্টের কাজ হচ্ছে আমি যদি ওকে এখানে রেখে দেই, তাহলে এতটুকু লেখা ডিলিট হবে না, ইনভিজিবল হয়ে যাবে। কথাটা বুঝাতে পারছি? এতটুকু লেখা কি হবে না, ডিলিট হবে না, ইনভিজিবল হয়ে যাবে। দেখেন আমি যদি এটাকে ধরি, এখন মাউস পয়েন্টার আবার ওরকম ভাবে চেঞ্জ হবে, কেমন? ধরে আমি ধরেন আমি এই জায়গাটাতে রাখছি, এই দেখেন ওই বাদবাকি লেখাটুকু ইনভিজিবল হয়ে গেছে। এখানে একটা প্লাস সাইন দেখাচ্ছে, রেড মার্ক দেখাচ্ছে যে তোমার এখানে আরো টেক্সট আছে, ঠিক আছে? সো আমরা তখন কি করব, এটাকে টেনে বের করে দেব। আচ্ছা, বিষয়টা হচ্ছে লেখা আমি একটা পাতার উপরে লিখলাম, লিখে ওটাকে ইনভিজিবল করে রাখলাম, এটা তো আমরা নরমালি করি না। তাহলে লিখলাম কেন? ঠিক আছে, না লিখি। হ্যাঁ, এটা আমরা নরমালি করি না। আমাদের যেটা প্রবলেম হয়, মাঝে মাঝে পাঠ ছোট হয়ে গেলে তখন লেখাটা পুরাটা আঁটে না, এবং এন্ডিং পয়েন্ট তখন এইদিকে চলে আসে। পাঠ বড় করছেন কিন্তু লেখাটা পুরোপুরি আসতেছে না, তখন একটা হেফাজত অবস্থা, এই লেখা করে গেল, আবার কপি করে নিয়ে আসবেন না। তখন হচ্ছে এন্ডিং পয়েন্টটা যদি পিছায় দেন, আপনার লেখা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? তার মানে এটা হাইড করতে না, হাইড লেখাটাকে বের করার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে? উল্টা কাজ। যদি কোনো কারণে লেখা হাইড হয়ে যায়, তাহলে এন্ডিং পয়েন্টকে নড়াবেন, তাহলে দেখবেন আপনার ইনভিজিবল লেখা বের হয়ে আসবে। আচ্ছা, এইবারে আসি সেন্টার পয়েন্টটা। খেয়াল করেন আমি এখানে একটু কন্ট্রোল চেপে ধরলাম যাতে আপনারা বুঝতে পারেন। লেখাটা পাথের উপর দিয়ে গেছে না, এটা পাথ। লেখাটা কিন্তু পাথের উপর। হ্যাঁ, আপনি যদি এটা ছেড়ে দিচ্ছি, এটা বাউন্ডিং বক্স, এটা পাথ না। এই মিডল পয়েন্টটাকে যদি আপনি নড়ান, মিডল পয়েন্টটা ডানে বামে সরেন, এটা উপর নিচে হয়। ঠিক আছে? মিডল পয়েন্টটাকে ধরে যদি আপনি নড়ান, তাহলে লেখাটা আপনার পাথের নিচে চলে আসবে। লেখাটা তখন কি উপরে ছিল, উল্টা হয়ে নিচে চলে আসছে। এখন আপনাদের মনে হতে পারে যে এটা কি হলো, উল্টো হয়ে গেল কিছু লেখা। প্রয়োজন আছে দেখে এরকম করা হয়েছে। ঠিক আছে, এটারও প্রয়োজন আছে, প্র্যাকটিক্যাল কাজ একটু পরেই আমরা দেখব। ওকে, সো তিনটা পয়েন্ট কি কি বললাম, স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট আর সেন্টার বা মিডল পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট পাঁচের কোন জায়গা থেকে লেখা স্টার্ট হবে সেটা কন্ট্রোল করে। এন্ডিং পয়েন্ট কোনো লেখা যদি হাইড হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এন্ডিং পয়েন্টে হাত দিতে হবে। আর যদি পাথের উপরে নিচে লেখাকে আপ ডাউন করানোর প্রয়োজন পড়ে, তাহলে আমরা কাকে হাত দিব,
সেন্টার পয়েন্ট বা মিডল পয়েন্টে হাত দেবো। বুঝতে পারছি কথাটা আমি ক্লিয়ার? ওকে, এখন দেখেন এটা গেল আমার টাইপ অন পাথ টুল। তাহলে আমরা 3টা টুল কিন্তু অলরেডি ডান করছি। হ্যাঁ, এরপরে যে 3টা টুল আছে, প্রথম 3টা টুল আর নিচের 3টা টুলের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র একটাই পার্থক্য। একটা হচ্ছে আমরা বাঙালি ইংলিশ যারা পড়ালেখা করি তারা লিখি, আর একটা হলো চাইনিজ কোরিয়ান যারা লিখে তারা লিখে। ঠিক আছে? সো এটা হলো ভার্টিক্যাল। এটা দিয়ে যদি লিখেন, লেখা ভার্টিক্যালি আসবে, নট হরিজন্টালি আসবে। ঠিক আছে? এভাবে কে লিখে? এভাবে তো আমরা লিখি না। আমরা লিখতে পারি যদি সেটা ডিজাইন, ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু নর্মাল কিন্তু আমরা এভাবে লিখি না। এভাবে নর্মালি লেখা হলো জাপানিজ কোরিয়ান ওরা লেখে, চাইনিজ ওরা লেখে। তো এখন দেখেন এরকম যদি ভার্টিক্যাল করতে হয় তাহলে ভার্টিক্যাল টাইপ টুল। আপনি যদি ভার্টিক্যাল এরিয়ার মধ্যে দিতে চান, লাইক এরকম একটা এরিয়া বানাইছেন, আচ্ছা এরিয়াটাকে আমি একটু ডিফারেন্ট বানাই। এরপরে যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দেন, পাথর উপরে গিয়ে ক্লিক দেন, এরিয়া টাইপ টুলের মতো সবগুলো ভার্টিক্যালি আসবে। যদিও এটা রিডেবল না, কিছুই করতে পারবে না, এবিসিডি খালি দেখতে পাচ্ছি আর কিছু করতে পারছি না। ঠিক আছে? তারপরে হচ্ছে সেম প্রসিডিওরে পাথ, এই ক্ষেত্রে আপনাকে কি বানাইতে হবে? লম্বা বানাইতে হবে। ঠিক আছে? এই লম্বা পাথের উপরে যদি আপনি ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল দেন তাহলে লেখাটা ভার্টিক্যালি আসবে। সি? হ্যাঁ, আচ্ছা, এই গেল আমাদের 3টা টুল। এই যে এইটার মধ্যে মধ্যে আমরা কাজ করি, ভার্টিক্যাল টাইপ টুল যেটা, সেটা আমরা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাই। হ্যাঁ, টাইপ ওনা ভার্টিক্যাল টাইপ ওনা পাথ টুলও কাজে লাগে, বাট এরিয়া টাইপ টুলটা লাগে না বেশিটা লাগে না, কারণ হচ্ছে আমাদের ইংলিশ বাংলার ক্ষেত্রে লাগে না, জাপান কোরিয়ান ভাষা লিখতে গেলে তখন অবশ্যই লাগবে। ওকে, আচ্ছা, এই গেল। আর কি আছে? আর একটা টুল আছে, যেটা টুলটা খুবই মজার, কিন্তু খুব বেশিটা কাজের নয়। ঠিক আছে? টুলটা ইন্টারেস্টিং কিন্তু কোনো কাজের নয়। এটা একমাত্র টুল যার লেখার ক্যাপাসিটি নাই। আমরা এতক্ষণ পর্যন্ত যে 6টা টুল শিখছি, এই 6টা টুল কি করতে পারে? লিখতে পারে, কিন্তু যেভাবেই হোক লিখতে পারে। কিন্তু লাস্টে যেটা আছে টাচ টাইপ টুল, এই টাইপ টুলটা লিখতে পারে না। ওকে দিয়ে কিন্তু কিছু লিখতে পারবেন না। তাহলে ও কি করতে পারে? ও লেখাকে এডিট করতে পারে, লেখা টেক্সটকে ও ডিজাইন বানাইতে পারে। ঠিক আছে? যেমন ধরেন এখানে আর আছে, আমি বলতেছি এই আরটাকে শুধুমাত্র একটু বড় করব, ইন্ডিভিজুয়ালি লেটারকে সিলেক্ট করে বড় বানাইতে পারছে। আরটাকে আমি একটু রোটেট করব। ঠিক আছে? এই জন্যই বললাম যে এটা মজার টুল, কিন্তু খুব বেশি কাজের নয়। এখন এভাবে ক্রিয়েটিভ কেউ লিখবেন? হ্যাঁ, লিখবেন না। সো এটা অতিরিক্ত বেশি ক্রিয়েটিভ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এভাবে এটা খুব বেশিটা কাজের টুল না, কিন্তু এটার সুবিধাটা হচ্ছে ও টেক্সট ফরম্যাটকে না ভেঙেই, এটা কিন্তু টেক্সট এডিটেবল। ঠিক আছে? আপনি যদি এটার উপরে ডাবল ক্লিক করেন তাহলে এখানে কিন্তু কার্সর আসবে, এবং আমি এটা আর মুছে দিয়ে অন্য কোনো লেটারও লিখতে পারি। ঠিক আছে? সো এটা ফুললি কাস্টমাইজেবল। লেটার অপশনটা, লেখার ক্যাপাসিটি ওর নষ্ট করিনি আমরা। এইভাবে কি করতে পারে? ও এডিট করতে পারে। এটা হলো টাচ টাইপ টুল। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? সবাই এবার একটু হালকা পাতলা গুদাগুদি করে দেখেন সবার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। পরে আগে এতটুকু দেখেন, বাংলাটা একটু ঝামেলা আছে, দেখাবো 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 সবাই। পুরো ঠান্ডা হয়ে গেছে। ওটা অন হচ্ছে না বন্যাবু, কি ব্যাপার? আমার আইটি আসে নাই। আচ্ছা, আপনি তাসফিকের পাশে চলে যান বা ওয়াসিফের পাশে চলে যান। খুব ফাস্ট, টাইম হলো 2 মিনিট। অপাসিটি কমায় দিয়ে ব্যাকগ্রাউন্ড বানিয়েছি সবগুলোকে। ঠিক আছে? সো এটা আপাতত লক করে দিই, আদারওয়াইজ ডিস্টার্ব করতে স্টার্ট করবে আমাদেরকে। আচ্ছা, দেখেন এখন আমরা কি করব? তাহলে আমরা সমস্ত টাইপ টুলগুলো শিখছি। হ্যাঁ, নর্মালি কিন্তু আমরা সবসময় কি দিয়ে লিখি? টাইপ টুল দিয়ে লিখি। আচ্ছা, এইবার একটা বিষয় সম্পূর্ণ ডিফারেন্ট।
এই যে টাইপ টুল দিয়ে যে আপনি লিখতেছেন, কি লিখতেছেন? অ্যালফাবেট লিখতেছেন বা লেটার লিখতেছেন? ডিজাইনের ভাষায় এই অ্যালফাবেট বা এই লেটারগুলোকে বলা হয় ক্যারেক্টার। কি বলা হয়? এ বি সি ডি, আমরা এতদিন জানতাম এগুলো লেটার বা অ্যালফাবেট, রাইট? এখন থেকে আমরা বলবো এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা লেটার, এক একটা ক্যারেক্টার, এক একটা অ্যালফাবেট, এক একটা ক্যারেক্টার। এখন আপনার লেখা, আপনার টাইপ কতটুকু সুন্দর হবে এটা ডিপেন্ড করতেছে আপনার ক্যারেক্টার দেখতে কত সুন্দর তার উপরে। ঠিক আছে? এখন ক্যারেক্টার নিয়ে যে কাজ করে যে প্যালেট, এই প্যালেটটার নাম হচ্ছে ক্যারেক্টার প্যালেট। সো আমরা এখন দেখব হচ্ছে ক্যারেক্টার প্যালেট। কি প্যালেট দেখব? ঠিক আছে, ক্যারেক্টার প্যালেট দেখব এখন আমরা। খেয়াল করেন, আচ্ছা এটাকে বাই ডিফল্ট যেরকম ছিল ওরকমই রাখি বলবো। আমাদের বাই ডিফল্ট এটা এরকম ছিল, রাইট? এখন দেখেন তো, আমি যদি এইটা এইখানে রাখি, এটা আমার মেইন টাইটেল, দেখতে পাচ্ছেন? করতে পারতেছেন? করতে পারতেছেন আপনারা? আসলে চোখ ভালো সবার। আচ্ছা, অপাসিটি কমানো নাই, আমি এইখানে ফ্রেশ লাগায় নিয়ে এসে দিচ্ছি। সবাই দেখতেছেন? দেখতেছেন? তাহলে লেখা আছে, বোঝা যাচ্ছে। তাহলে দেখেন, প্রথমে যেটা বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদেরকে লেখাটাকে ছোট বড় করতে হয়। আপনি যদি এইভাবে ধরে ছোট বড় করেন, শিফট ধরে ধরেন, ড্র্যাগ করে এভাবে ছোট করলেন, বড় করলেন, এভাবেও কিন্তু করা যায়। কিন্তু এভাবে করলে কি করতে পারবেন না, নির্দিষ্ট একটা মাপে দিতে পারবেন না। ধরেন আপনাকে বলছে আপনি এটা রাখবেন হচ্ছে 60 পিটি, এখন কিভাবে ড্র্যাগ করে মিলাবেন যে আমার 60 পিটি কখন হইল? কিভাবে মিলাবেন? মিলানো পসিবল না। এই জন্য আমরা প্রথম যে জিনিসটা করব, ক্যারেক্টার প্যালেট আনে থেকে সেটা আগে শিখবো। উইন্ডো, খাতা নোট রাখেন। উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, কিবোর্ড শর্টকাট খুবই প্রয়োজনীয়, কন্ট্রোল টি। ঠিক আছে? উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, কন্ট্রোল টি। প্যালেট বানান কি? PALL। হ্যাঁ, আমি বানানটা খুব সম্ভবত ভুল লিখছি। সম্ভবত ডাবল। হ্যালো, ঠিক আছে? মাইরিয়াত প্রোতে লেখা আছে, আমি ধরেন এখান থেকে মাইরিয়াত প্রোতে না, আমি লিখবো হচ্ছে ফ্র্যাঙ্কলিন গোথিক হেভি, এটা দিয়ে লিখবো। ঠিক আছে, গেলাম। সেকেন্ড যে জিনিসটা আছে, প্রত্যেকটা ফন্টে কিছু স্টাইল থাকে, সবার থাকে না, আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা ফন্টের কিন্তু অনেক স্টাইল থাকে না। এখন দেখি আমাদের ফ্র্যাঙ্কলিনের কোনো স্টাইল আছে কিনা। ওর খালি একটা আছে, ইতালিক। এটাকে চাইলে কি করা যেতে পারে? ইতালিক করা যাইতে পারে। ওকে, ধরেন রাখলাম। এরপরে হলো ফন্টের সাইজ, কতটুকু ফন্ট সাইজ রাখবে। আমাদেরটা এখানে দেওয়া আছে 42, ধরেন আমি ওকে বললাম যে তুমি 50 পিটি থাকবা। ওকে, দেখেন আমি কিন্তু এখন ওকে বলে দিতে পারতেছি যে তুমি কত সাইজে হবা, 50 পিটি সাইজে হবা। এরপরে দেখেন, এরপরে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে লিডিং ভ্যালু। লিডিং ভ্যালুটা এখানে একটু বুঝাবো না, আমি আরেকটা জায়গায় বুঝাবো। এইটা কি জিনিস? এটার নাম হলো কার্নিং ভ্যালু। ঠিক আছে, লিখছি আমি কার্নিং, একটু খাতায় নোট রাখেন, এগুলো ভুলে যাবে। KERNING, কার্নিং ভ্যালু। কার্নিং ভ্যালু
আসি, এত দেরি কেন স্যার? হোয়াট ইজ কার্নিং ভ্যালু? একটু খেয়াল করেন, একটু লিখে নেন সবাই খাতার মধ্যে। লিখেন স্পেস বিটুইন অর গ্যাপ বিটুইন, গ্যাপ বিটুইন টু ক্যারেক্টার্স। ঠিক আছে, টু ক্যারেক্টার্স। কি লিখছি আমি? কার্নিংটা আমাদের কি? কার্নিং ভ্যালু হচ্ছে গ্যাপ বিটুইন টু ক্যারেক্টার্স। একটু খেয়াল করেন, আমি কে আর ই এর মাঝখানে গ্যাপ বাড়াইতে চাচ্ছি। ঠিক আছে, এইখানে আমি কার্সর নিলাম, স্পেস বার দিয়ে আমি কি করতে পারি? গ্যাপ বাড়াইতে পারি। হ্যাঁ, আবার ব্যাক স্পেস দিয়ে কি করতে পারি? গ্যাপ কমাইতেও পারি। হ্যাঁ, কিন্তু স্পেস বার যে একবার দিলাম, কতটুকু গ্যাপ বাড়ালাম বলেন তো পারে? স্পেস বার দিলাম তো গ্যাপ তো বাড়ছে, কিন্তু কতটুকু বাড়ছে জানি না। ঠিক আছে, কার্নিং এর মূল কাজটা হচ্ছে, খেয়াল করেন, ওদের ভেতরে কার্নিং এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে -33। ঠিক আছে, আপনি যদি এই ভ্যালুটা বাড়ান তাহলে কি হবে? এই কে আর ই এর মধ্যে গ্যাপিং বেড়ে যাবে। সি, আমি 100 দিলাম, এই যে এখন যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা মাঝখানে 100 ফিটের স্পেস। বুঝতে পারছি? আপনি যদি এটাকে আরো বাড়ান তাহলে এটা 200 ফিটের স্পেস। বুঝতেছেন কি আপনারা আমার কথা? এখন আপনি বলতে পারবেন কে থেকে ই এর দূরত্ব হচ্ছে 200। বুঝছেন? হ্যাঁ, এটা হলো কি ভ্যালু? কার্নিং ভ্যালু। কার্নিং ভ্যালুটা কখন ইউজ হয়? যখন কোনো ফন্ট তৈরি করা হচ্ছে। বুঝতে পারছি? প্রত্যেকটা ফন্টের সাথে প্রত্যেকটা লেটারের সাথে প্রত্যেকটা লেটারের একটা স্পেসিং আছে, ওটাকে কতটুকু রাখবেন এইটা যখন ফন্ট তৈরি হয় তখন লাগে। ঠিক আছে, আবার ডিজাইনের মধ্যেও যদি আপনি মনে করেন যে দুইটা লেটারের মধ্যে একটু ফাঁক রাখবো, একটু গ্যাপ রাখবো, তাহলে এটা রাখা যায়। আচ্ছা, সেকেন্ড যেটা সেটা লিখেন, এরপর লিখেন হলো ট্র্যাকিং ভ্যালু। এবারে লিখেন গ্যাপ অ্যামাং ক্যারেক্টার্স। কি বলছি? গ্যাপ অ্যামাং ক্যারেক্টার। যদি পজিটিভ দেন বাড়বে, নেগেটিভ দেন কমবে। কি কমবে? এই দেখেন, ট্র্যাকিং ভ্যালুটাকে পুরাটাকে সিলেক্ট করে ধরলাম, পুরা টেক্সটটাকে সিলেক্ট করে ধরছি। এইখান থেকে যদি আমি ট্র্যাকিং বাড়ায় দেই, দ্যাট মিনস এখানে গিয়ে যদি আমি 100 করে দেই, দেখেন প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটার সরে গেছে, ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া হয়েছে। বুঝা যায়? দেখতেছেন? হুম, আবার যদি মনে করেন এই সেম জিনিসটাকে মাইনাস ভ্যালু দেন, 100% 100 দেওয়া আছে না, আমি এখন মাইনাস দিলাম, এইবার দেখেন একটা আরেকটা গায়ের উপর উঠে গেছে। বুঝাতে পারছি? সো কোনো কিছুতে যদি ইম্পর্টেন্স দিতে হয় তাহলে দেখবেন অনেক সময় ট্র্যাকিংটা একটু দেওয়া থাকে, বিশেষ করে ওয়েবসাইটের ঠিকানা একটু ট্র্যাকিং দিয়ে দেয়, একটু ছাড়া 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 করে দেয়, গাদাগাদি করে দেয় না। ঠিক আছে, তাহলে এটা আমরা কি শিখলাম? ট্র্যাকিং ভ্যালু। এরপরে কি আছে? এগুলো হলো হরিজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল। হরিজন্টাল স্কেল আর ভার্টিক্যাল স্কেলের কাজটা কি দেখেন। আচ্ছা, এটা 0 করে দিই। ধরেন এখানে আমি লিখতেছি ভার্টিক্যাল আর horizontal।
এগুলো কি ভার্টিক্যাল আর হরিজন্টাল কি স্কেল। আচ্ছা খেয়াল করে প্রথমে যেটা আছে এটার নাম হচ্ছে ভার্টিক্যাল স্কেল। এই ভার্টিক্যাল স্কেলটা কি করবে, আমি এই লেখাটাকে সিলেক্ট করে ধরলাম 100% ট্র্যাকিং ভুলে গেছেন। আচ্ছা দেখেন পুরাটাকে সিলেক্ট করে ধরবেন, ধরার পরে এইখানে ট্র্যাকিং দিয়ে দিবেন। যদি পজিটিভ দেন তাহলে ছেড়ে ছেড়ে দিবে। এখন 100 ট্র্যাকিং দেওয়া আছে, সরি এখন 100 ট্র্যাকিং দেওয়া আছে, আমি যদি এটাকে 200 করে দিই আরো ছাড়া ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর যদি এইটাকে আবার আপনি মাইনাস ভ্যালু দেন, ঠিক আছে, মাইনাস ভ্যালু দেন তাহলে একেবারে গায়ের উপর উঠে আসবে। ঠিক আছে, এটা আপাতত 100 থাকবে। হ্যাঁ আচ্ছা যদি না থাকে তাহলে এই যে এইখানে দেখেন হ্যামবার্গার মেনুতে যান, গিয়ে দেখেন আপনারটাতে শো অপশনস আসবে, শো অপশনস করেন আসছে। আচ্ছা ভার্টিক্যালটাতে দেখেন এইগুলোতে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় হলো ডিজাইনের ক্ষেত্রে ইউজ কম, ফন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি ইউজ। ঠিক আছে, নতুন নতুন ফন্ট ক্রিয়েট করা যায় এগুলো দিয়ে। দেখেন আমি এটাকে ভার্টিক্যালি কি করব, একটু স্কেল আপ করব, একটু লম্বা হয়ে যাবে। লেখাটা আগের থেকে এরকম লেখা ছিল, এখন একটু লম্বা হয়ে গেছে। স্কেলটা 135% লম্বা করা আছে, ওর বাই ডিফল্ট থাকে কত 100%। ঠিক আছে, হরিজন্টালটাকে যদি ধরি তাহলে ধরেন এটাকে যদি আমি একটু বাড়াই তাহলে এই দিকে এটা চ্যাপটা হয়ে যাবে। বুঝতে পারছি? এখন ডিজাইনার যদি ভালো না হয় তাহলে কিন্তু আবার দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, দেখেন হরিজন্টালটা কিন্তু দেখতে অত সুন্দর লাগতেছে না, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে না। সো এই ক্ষেত্রে আপনাকে বুঝে বানাইতে হবে তো কতটুকু চোখের দৃষ্টিতে দিলে দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। যেমন লম্বা টাইপের একটা ফন্ট হচ্ছে বেবাস নিউ, শুনছেন এই ফন্টটার নাম বেবাস নিউ, এটা একটা লম্বা টাইপের ফন্ট, দাঁড়ান দেখে আছে কিনা। না ডাউনলোড করা নাই, নাই। বেবাস নিউ হচ্ছে একটা লম্বা, মানে ওর ভার্টিক্যাল স্কেল বেশি, কিন্তু অনেক স্মার্টফোন এটা। আচ্ছা তাহলে হরিজন্টাল আর ভার্টিক্যাল স্কেল বুঝতে পারছি। এরপরে আছে হলো বেজলাইন শিফট। এটাকে কি বলতেছি আমরা, বেজলাইন বেজলাইন শিফট। খেয়াল করেন আমি এটাতে ধরে আমার এগুলোকে ঠিক করা লাগবে, ট্র্যাকিং 0 করে দেওয়া লাগবে, এ স্কেল 100%, এ স্কেল 100%। ওকে, মেইন লাইনে চলে আসছে। বেজলাইন শিফটটা কি, সাপোজ ধরেন প্রত্যেকটা লেটারই কিসের উপরে দাঁড়ায় আছে, পাথরের উপরে দাঁড়ায় আছে, তাই না? আমি এই পার্ট লাইন থাকা অবস্থায় আমি ওর লাইনটাকে এলোপালট করতে পারি, মানে পার্টটাকে আপ ডাউন করাইতে পারি। কিভাবে, ধরেন আমি এ কে সিলেক্ট করে ধরলাম, ওর বেজ লাইনটাকে উপরে করে দিলাম, ঠিক আছে, ইটাকে ধরলাম, ওর বেজ লাইনটাকে নিচে করে দিলাম, আইটাকে ধরলাম, ওর বেজ লাইনটাকে আবার উপরে করে দিলাম, ঠিক আছে, আবার ইটাকে ধরলাম, ওর বেজ লাইনটাকে নিচে করে দিলাম। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিসের সাথে লাগে বলেন তো, ফন্ট বানানোর ক্ষেত্রে লাগে, এগুলো ছাড়া ফন্ট বানানোটা মুশকিল। ঠিক আছে, সো আমি যদি এগুলোর মধ্যে একটু হালকা ট্র্যাকিং দিই, দেখেন আপ ডাউন আপ ডাউন, ঠিক আছে, এরকম করে ডিজাইনও করা যায়, আবার ফন্টের ক্ষেত্রেও লাগে।
লাইক ধরেন আপনি স্কোয়ার দিবেন, একটা ফন্ট বানাচ্ছেন, এটা স্কোয়ার দিবেন, কারণ স্কোয়ার বানাইতে হলে আপনাকে বেজলাইন শিফট উপরে করাই লাগবে, নয়তো স্কোয়ার হবে কি করে। আচ্ছা, কিন্তু যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে 5 বছরের পড়ালেখা করে, অনার্স মাস্টার্স আছেন কেউ এখানে? কেউ নাই। গ্রাফিক্সে যারা অনার্স করে তারা মূলত এই যে টাইপ বানায়, ফন্ট বানায়। এই যে আমরা এত এত ফন্ট দিয়ে কাজ করতেছি, রেলওয়ে, বেবাস নিউ, এগুলো করতে আসছি, কেউ না কেউ তো বানাইছে, রাইট? সো এটাও ফন্ট তৈরি করাও কিন্তু গ্রাফিক ডিজাইনারেরই কাজ। এবং ওরা কি করে, ওরা আগে ওই ফন্টটাকে স্কেচ করে সুন্দর করে, ফন্টটাকে স্কেচ করে ওটার বিভিন্ন মাপজোক সবগুলোকে একই হইতে হবে, তো নয়তো তো বোঝা যাবে না যে ওরা একই ক্যাটাগরি, একই ফ্যামিলি। ওইটা বানায় স্কেচ করে তারপরে ফন্টগুলোকে বসে বসে বানাইতে হয়, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে এটা হলো ফন্ট রোটেশন বা ক্যারেক্টার রোটেশন। এটা কিরকম ভাবে রোটেট করে দেখেন, আমি এসটাকে রোটেট করে দেখাচ্ছি। এখান থেকে স্টারটাকে যদি উপরের দিকে মানে প্লাস অ্যাঙ্গেলে ঘুরান তাহলে বাম দিকে কাট হয়ে যাবে, আর যদি মাইনাস অ্যাঙ্গেলে ঘুরান, হ্যাঁ, তাহলে আবার ডান দিকে কাট হয়ে যাবে, ঠিক আছে? সো দুদিকেই আপনি ঘুরাইতে পারেন। ধরেন ওকে আমরা কত ডিগ্রিতে ঘুরাই দিব, 180 ডিগ্রিতে ঘুরাই দেখি কি হয়। ও কিছুই হয়নি, ও তো পুরাই ঘুরে গেছে, নারায়ণ হয়নি। -90 ডিগ্রি, ঠিক আছে? এটা একটা ডিজাইন হতে পারে। শিফট গেছে উল্টায়, এটা মনে হয় -90 না দিয়ে 90 দিলে ভালো হবে বেশি, ওর মাথাটা ওদিক চলে গেছে, ঠিক আছে? এটা একটা ডিজাইন হতে পারে। শিফটি লেখা আছে কিন্তু এসটা এরকম। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে দেখেন ছোটবেলার পড়ালেখা করছেন অলরেডি আপনারা, হ্যাঁ, তার ছোটবেলার পড়ালেখার আগে একটু কাজ আছে। এগুলো আমি ছোট হাতের বড় হাতের অক্ষর সবগুলো মিলাই লিখছি, এখন আমার সব বড় হাতের করা লাগবে। এমনকি আমি আবার বসে বসে সব মুছে আবার টাইপ করব। এটা হলো অল ক্যাপস দিলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অল ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আর এইটা দেখে অনেকে ভুল করেন, মনে করেন এটা মনে হয় সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে যাবে, না, এটার নাম হচ্ছে স্মল ক্যাপস। ও সবগুলো ক্যাপিটাল লেটারই হবে, কিন্তু সাইজ থাকবে হচ্ছে ছোট হাতের গুলোর সমান। মানে লোয়ার কেস, যেটা লোয়ার কেসের সাইজে থাকবে কিন্তু সবগুলো ক্যাপিটাল হবে বড়। আর প্রথমটা শুধু এইচ খালি ওর পজিশন চেঞ্জ করবে না, এইচ খালি এইচ এর মধ্যেই থাকবে, একটু খেয়াল করেন। হ্যাঁ, এইচ এর মধ্যে আছে, এরা কিন্তু কেউ বরাবর হয়নি, বরাবর হয়েছে। সবগুলো ছোট হাতে লিখলে যেরকম সাইজ থাকতো ওই সাইজেই আছে, কিন্তু সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে, বুঝতে পারছি? এটাকে বলা হয়, হ্যাঁ, না, স্মল লেটারে লিখলে ওটা পুরোপুরি টাইপ করতে হবে স্মলে, লোয়ার কেস করা যায় না। এটা আবার করা যায় আপনার পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়, ওখানে অপশন আছে লোয়ার কেসে, এখানে লোয়ার কেসের অপশনটা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন ছোটবেলার বিদ্যা, পড়ালেখা করি এখন। লোয়ার কেস তুলে দেই, বলেন, আরে 0 ডিগ্রি, ওকে, বলেন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab, ওকে, প্লাস b স্কয়ার। লিখছি, দেখেন তো হচ্ছে আমারটা, a2 প্লাস 2ab প্লাস b2, হ্যাঁ, পাওয়ার আসে নাই। পাওয়ার আনতে গেলে আপনাকে এই টুটাকে সিলেক্ট করতে হবে। এইখানে দেখেন সুপার স্ক্রিপ্ট আছে, এটাতে যদি ক্লিক করেন ও পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে? পানির রাসায়নিক সংকেতের নাম কি? H2O। H2O কিসের নাম? আবার রেস্টুরেন্টের নাম বলে দেন, H2O নাকি? আচ্ছা, এই H2O কোথায় থাকবে? নিচে থাকবে না? হ্যাঁ, লগের অঙ্ক করতে গেলে নিচে লাগে। সো এটাকে যদি নিচে করতে চান এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট, নিচে থাকলে সাবস্ক্রিপ্ট, ওকে। এখন দেখেন অনেক সময় আমাদের কি করা লাগে, আন্ডারলাইন করা লাগে, তাই না? আন্ডারলাইন করা লাগে।
ধরেন এই ভার্টিক্যালকে আন্ডারলাইন করবে, যেখানে আন্ডারলাইন করার অপশন আছে, যে আন্ডারলাইন অটোমেটিক্যালি হয়ে যাবে। অঙ্কের ক্ষেত্রে কাটাকাটি করা লাগে, অথবা কোনো কিছু লেখার পরে যদি কাটে দেখানো লাগে, যেটা কাটে যাবে, তাহলে এটার জন্য হচ্ছে আপনার এই অপশন, এটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রু, এটা দিলে কেটে যাবে। বুঝতে পারছি? এই আমাদের মোটামুটি কিসের আলোচনা ছিল? ক্যারেক্টার প্যালেটের আলোচনা ছিল। বাট লিডিংটা আমি এখনো দেখাই নাই। লিডিং ভ্যালুটা দেখানোর জন্য আমার প্যারাগ্রাফ লাগবে, ঠিক আছে? এবং প্যারাগ্রাফটা আমরা কিভাবে বানাবো, আমি এগুলো সবগুলো পয়েন্ট টাইপ দিয়ে কাজ করছি। হ্যাঁ, আমার এখন এরিয়া টাইপ লাগবে। দেখেন আমি টেক্সট টুল নিয়ে এইভাবে একটা এরিয়া ড্র্যাগ করলাম। আচ্ছা, তার আগে আমাকে একটু ছোট কাজ করতে হবে, এটা একটু শেষ করে আসি। তার আগে ক্যারেক্টার প্যালেটের একটা ঝামেলা হচ্ছে, আপনি যদি কোনো কিছু আগে সেটিং দিয়ে ফেলেন, এই সেটিংগুলোকে বন্ধ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি 12 পিটি নিব আর এটা রেগুলার রাখবো। ওকে, ডিফল্ট করে নিয়েছি। এবারে দেখেন, টাইপ টুল নিলাম, ক্লিক করে এভাবে ড্র্যাগ করে দেখাই দিলাম। আমি এতটুকু এরিয়ায় একটা এরিয়া নেব, নিশ্চয়ই প্যারাগ্রাফ চলে আসছে না? এখন এই প্যারাগ্রাফে খেয়াল করেন, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, গ্যাপ আছে না? এই যে দুইটা লাইনের মাঝখানের যে গ্যাপ, এইটাকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের লিডিং ভ্যালু। সো খাতায় লিখেন লিডিং ভ্যালু। LEADING, লিডিং। লিখবেন গ্যাপ বিটুইন two lines। লিডিং কাকে নিয়ে কাজ করে? গ্যাপ বিটুইন টু লাইন্স। এর নিচে ব্র্যাকেট দিয়ে লিখে নেন স্ট্যান্ডার্ড লিডিং হলো, লিখে নেন আপনারা, স্ট্যান্ডার্ড লিডিং কি বলছি, স্ট্যান্ডার্ড লিডিং ফন্ট সাইজের 1.5 গুণ। দেড় গুণ, হ্যাঁ। এটার মিনিংটা কি আমি বুঝাই দিচ্ছি। দেখেন তো, আমি এখানে যে ফন্টটা ইউজ করছি, এই ফন্টের সাইজ কত? 22 পিটি, ঠিক আছে? আচ্ছা, এটা আমি কমাই দিতেছি, এইটা দিয়ে দেখেন, এটা দিয়ে দেখেন এই ফন্টটার আমার লিডিং কত, ফন্ট সাইজ কত? 12 পিটি। এইটা হলো পয়েন্টস। আচ্ছা দেখেন, এইটা হলো আমার লিডিং ভ্যালুর জায়গা। আমি কি বলছি, ফন্ট সাইজের 1.5 গুণ, তার মানে আমার ফন্ট সাইজ কত? 12 ইনটু 1.5, এন্টার মারেন 18 পিটি, ঠিক আছে? তার মানে লিডিংটা আমার কিসের উপর ডিপেন্ড করতেছে? ফন্ট সাইজের উপর। ফন্ট সাইজ যদি বেশি হয় তাহলে আমার লিডিং ভ্যালু বেড়ে যেতে পারে। এই লিডিংটা, এটা একটা স্ট্যান্ডার্ড লিডিং, এই লিডিংটা যদি মেনটেন করেন পড়তে আরাম হবে, ঠিক আছে? আদারওয়াইজ পড়তে চাপা চাপা লেখা পড়তে কষ্ট হয়। কোনটা? 1.5 ফন্ট সাইজের 1.5 গুণ। এখানে ফন্ট সাইজটা আমি ইউজ করছি হচ্ছে 12, আর এখানে লিডিং এ গিয়ে 12 × 1.5, যে কোনো ফন্ট সাইজের 1.5 গুণ, ঠিক আছে?
আমি এখন যদি এখানে 22 দেই তাহলে 22 এর 1.5 গুণ হবে যত, সেটা হবে ওর লিডিং। এটা স্ট্যান্ডার্ড লিডিং। আচ্ছা, এই হলো আমাদের ক্যারেক্টার প্যালেট। এইবারে আসেন প্যারাগ্রাফ প্যালেট। প্যারাগ্রাফ প্যালেট কোথা থেকে পাবেন? উইন্ডো থেকে টাইপ থেকে প্যারাগ্রাফ। কিবোর্ড শর্টকাট অল্টার কন্ট্রোল টি বা কন্ট্রোল অল্টার টি ধরে লিখে, ঠিক আছে? কন্ট্রোল অল্টার টি। প্যারাগ্রাফ প্যালেট, কন্ট্রোল অল্টার টি, কন্ট্রোল অল্টার টি, অল্টার কন্ট্রোল টি একই। ওকে, এইবারে প্যারাগ্রাফ প্যালেটের মূল কাজ হচ্ছে আপনার টেক্সটের অ্যালাইনমেন্ট নিয়ে। আবার বলতেছি, কিসের অ্যালাইনমেন্ট নিয়ে? টেক্সটের অ্যালাইনমেন্ট নিয়ে। টেক্সটের অ্যালাইনমেন্ট কার সাথে হবে? টেক্সট বক্সের সাথে। কার সাথে হবে? আপনার পেজের সাথে হবে না, টেক্সট বক্সের সাথে হবে। এই যেটা টেক্সট বক্স, ঠিক আছে? এই টেক্সট বক্সের সাথে যে এটার অ্যালাইনমেন্টটা আছে, দেখেন আমি এখন সবগুলো লেফট অ্যালাইন রাখছি। দেখেন আমার টেক্সট বক্সে সবগুলো লেখা লেফটে সোজা, রাইট এলোমেলো, ঠিক আছে? আপনি যদি সেন্টারে রাখেন, দেখেন টেক্সট বক্সের সেন্টারে চলে আসছে। আপনি যদি রাইটে রাখেন তাহলে রাইট সোজা হবে, লেফট এলোমেলো। আর এই তিনটা অপশন হচ্ছে এইটার অপশন। আমাদের ইয়াতে ছিল জাস্টিফাই, তাই না? পাওয়ার পয়েন্টে জাস্টিফাই ছিল না? এখানেও জাস্টিফাই আছে, কিন্তু এখানকার জাস্টিফাইটা একটু পচা কি হচ্ছে, আপনি যদি জাস্টিফাই দেন তাহলে ও মাঝখানে গ্যাপ তৈরি করে করে হইলেও আপনারটা মিলাই দিবে। এই দেখেন কতগুলো ফাঁকা ফাঁকা দিছে, ঠিক আছে? তাহলে আপনার বুদ্ধিটা কি? এই জাস্টিফাইটা আমরা ইউজ করি না। আমরা যদি লেফট অ্যালাইনে লিখি তাহলে আমরা জাস্টিফাই লেফট অ্যালাইন, লাস্ট লাইনটা লেফটে অ্যালাইন হয়ে যাবে। নর্মালি কি থাকে, প্যারাগ্রাফের লাস্ট লাইনটা ছোট বড় থাকে, তাই না? তখনও লেফটে অ্যালাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখেন এটা ঠিক আছে, ঠিক আছে? আবার যদি আপনি রাইট অ্যালাইনে রাখেন সবকিছু, ধরেন আপনি রাইট অ্যালাইনে রাখছেন, তখন আপনি কি করতে পারেন? এটা হচ্ছে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন না, মূলত যদি আপনার লেখা লেফট থেকে রাইটে হয়, যেমন বাংলা, ইংলিশ, ঠিক আছে? এগুলোর জন্য আপনারা জাস্টিফাই করলে লেফটে রাখবেন, ঠিক আছে? জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন লেফট। আর যদি রাইটের থেকে পড়ার মানুষ হন, রাইটের থেকে পড়ার মানুষ কারা? আরবি, ফার্সি, ঠিক আছে, হিব্রু, এগুলো সব রাইট থেকে পড়ে। এরকম যদি হয় তাহলে রাখবেন এই যে এই সেটটা রাখবেন, রাইট পুরাটাই জাস্টিফাই হবে, কিন্তু লাস্ট লাইনটা রাইটে গিয়ে অ্যালাইন হবে, ওইটা ওদের পড়তে সুবিধা। আর সেন্টারটা রাখে হচ্ছে ডিজাইনের জন্য, সুন্দর করে একটু ডিফারেন্ট বানাইতে চান তাহলে সেন্টার রাখে, আমরা অলওয়েজ এটা ইউজ করি। আচ্ছা, ওয়াও, এটা 24-এর ইয়া, আমি নিজে এই সফটওয়্যার ইউজ করি, এই ক্লাসরুমটাতে আসলে পাওয়া যায়, ঠিক আছে? এখানে দেখেন এটা আবার সবগুলোতে কিন্তু নাই। আপনি যদি বুলেট ইউজ করতে চান, প্যারাগ্রাফ প্যালেটে বুলেট দিয়ে দিচ্ছে এখন, ঠিক আছে? 24-এরটাতে আছে, 23-এরটাতেও আছে কিনা আমি জানি না। হ্যাঁ, 23-এ নাই, 24-এ দিছে। এটা খুব ভালো একটা জিনিস করছে। এটা 1 2 3 4 আপনি চাইলে বুলেট পয়েন্ট এখান থেকে ইজিলি করতে পারবেন। এটা কিন্তু 24-এ আছে, আমাদের ভার্সনগুলোতে নাই। আমি 20 থেকে 22 পুরাটা ইউজ করছি, আমাদেরটাতে নাই, আপডেট করতে হবে সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন হাইফেনেট। হাইফেনেটটা কি? ছোটবেলায় আমরা পড়ছিলাম, লিখতে লিখতে ওয়ার্ড যদি অর্ধেকে গিয়ে থেমে যায়, আমি লিখছি, ধরেন আমরা লিখবো, এখন আমরা লেখার আম পর্যন্ত আসছে আমার ওই জায়গায়, রাটা রাখতে, তখন আমরা কি করি? এরকম একটা ড্যাশ দিয়ে নিচে লিখে দিই না? এটাই হলো হাইফেনেট, ঠিক আছে? যে আপনার ওয়ার্ড ভেঙে গেছে, আপনার ওয়ার্ডটা শেষ হয়নি, সো পরের জন্য নিচের লাইনে আসতে হবে। হাইফেনেটটা, এই যে হাইফেনেট চলে আসছে, এই দেখেন হাইফেন চলে আসছে, ঠিক আছে? তার মানে এই ওয়ার্ডটা পুরোটা এখানে আটে নেই। হাইফেনেটটা ডিজাইনের ক্ষেত্রে অন করে রাখবেন না। আমরা যখন লিখবো হাইফেনেটটাকে অলওয়েজ অফ রাখবো। হাইফেনেটটা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, পড়তেও আরামদায়ক না, ঠিক আছে? সো হাইফেনেটটাকে আমরা অফ রাখবো। আরেকটা জিনিস,
দেখেন প্যারাগ্রাফ লিখছি তো না, এইটা একটা প্যারা, এইটা একটা প্যারা, এইটা একটা প্যারা, মোটামুটি 3টা প্যারা আছে। আচ্ছা আমি একটা প্যারা কমাই দিই, ঠিক আছে। দেখেন এখানে কয়টা প্যারা আছে, এই যে একটা প্যারা, এই যে একটা প্যারা, এইটা একটা প্যারা, এটা একটা প্যারা, 4টা প্যারা আছে এখানে টোটাল। আপনি যদি এই প্যারাগুলোর ভেতরে যদি স্পেসিং বাড়াইতে চান, এটা হলো উপরে স্পেসিং, স্পেস বিফোর প্যারাগ্রাফ, ঠিক আছে। প্যারাগ্রাফ শুরু হবেই স্পেস দিয়ে, হ্যাঁ। আর এটা হলো আফটার প্যারাগ্রাফ, তো দুইটা দেখতে একই রকমই কাজই করে। প্যারাগ্রাফের পরে গিয়ে কি হচ্ছে, স্পেসিংটা বাড়তেছে। এটাতে সুবিধাটা কি হয়, প্যারা প্যারা একটু আগে কিন্তু প্যারাগ্রাফগুলো ভালো মতন বোঝা যাচ্ছিল না, যে এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা। এখন কিন্তু সবগুলোই বোঝা যাচ্ছে, হ্যাঁ। আর বিফোর আফটার এটা দেখতে বুঝতে দুইটা একই রকম হইলে একটু পার্থক্য আছে, বুঝতে পারছি। আচ্ছা লাস্ট এইটা কি, এটা হলো ছোটবেলায় প্যারাগ্রাফ যখন লিখতাম আমরা, খেয়াল করেন একটু, আম্মু শিখাইছে আমার, ঠিক আছে। লিখতাম কিরকম, সূচনা লিখছি, রচনা লিখতেছি, সূচনার নিচ থেকে লেখাটা শুরু করব, প্রথম লাইন লিখতে স্টার্ট করব, একদম বরাবর মার্জিন বরাবর লিখি নেই, একটু সরে গিয়ে ডান পাশে একটু সরে গিয়ে লিখতাম না, মনে আছে? হ্যাঁ, এইটাও করা যায় এখান থেকে। দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা একটু ভেতরের দিকে ঢুকে যাবে, এইটা হলো এই স্পেসিং, ঠিক আছে। প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা একটু ভেতরের দিকে চেপে গেছে, পরের গুলো আবার ঠিক আছে। এরকম এটা একটু ব্রিটিশ আমলের স্টাইল, এটা এখন আর কেউ মেনটেন করে না, এখন আমেরিকান স্টাইলে তো সবই ছিল, ঠিক আছে। সো এইটা হলো আমাদের মোটামুটি প্যারাগ্রাফ প্যালেট। এই প্যারাগ্রাফ প্যালেটটা আমাদের দেখতে বুঝতে শুনতে যতখানি মনে হলো এটা কোন ব্যাপার, প্রায় অনেক কিছু হাবড়ি জাবড়ি, রাইট, কিন্তু এটা প্র্যাকটিক্যালি কাজে প্রচুর লাগে, ঠিক আছে। ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট এগুলো প্রচুর ইউজ হয়। আমি যখন প্র্যাকটিক্যালি যখন আপনাদের ডিজাইন শুরু করব তখন বুঝতে পারবেন যে কত খালি ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা তারপরে আসি, এরপরে যেটা আছে সেটা হলো আমাদের প্যারাগ্রাফ প্যালেট, ক্যারেক্টার প্যালেট, আচ্ছা ভালো কথা মনে পড়ছে। এইবারে আসে, আমি এটা মনে করেন কিছু একটার উপরে বক্তব্য দিছি, এটা কিসের উপরে বক্তব্য দেওয়া যায়, ধরেন গ্রাফিক্সের উপরেই দিছি, হ্যাঁ। এখন মাঝখানে একটা কম্পিউটার বসাবো, কি বলছি, মাঝখানে একটা কম্পিউটার বসাবো। সো আমরা এখানে চলে গেলাম, পিএনজি ছবি নিব, নট নর্মাল কম্পিউটার, মানে ইয়া কম্পিউটার না, আমি পিএনজি ছবি নিব, হ্যাঁ। সো পিএনজি ছবির জন্য আমরা কোথা থেকে নেই, পিএনজি এক, পিএনজি উইং, এগুলো থেকে আমরা ছবি নিই। ওকে ফাইন, নিলাম পিএনজি একে, গিয়ে লিখলাম আমরা কম্পিউটার, কম্পিউটার, কোটা নেব, একটা ছবি পছন্দ হয় না, এটা কোনো কথা? কোনটা ছবি নেবো দেখেন, হ্যাঁ এটা কোন ল্যাপটপ নেব, এটাই নেই, আচ্ছা এটাই নেই। আচ্ছা ধরেন আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, আচ্ছা এই যে ডাউনলোড হয়ে গেছে ছবিটা, আমরা নিয়ে টান দিয়ে এআইতে চলে আসলাম, এখানে নিয়ে আসলাম, এমবেড করাবো শিখাইছিলাম গত ক্লাসে, এমবেড করাবো, তারপরে শিফট ধরে ছবিটাকে ছোট করলাম, করে ছবিটাকে আমি এখানে রাখবো, ঠিক আছে। কোথায় রাখবো,
ওই জায়গাটা রাখো। আমি এটাকে আর একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। আমি এইখানেই রাখবো, ঠিক আছে? আর সমস্যা কি? সমস্যা হচ্ছে পিছনের লেখা আছে, ঠিক আছে? পিছনে লেখা আছে, আমি যদি কম্পিউটারকে পিছনে দিয়ে দিই লেখা কম্পিউটারের উপর উঠে চলে আসবে। আমি যদি লেখাকে পিছনে দিয়ে দিই তাহলে কম্পিউটারের কারণে লেখাটা পড়তে পারবো না, প্রবলেম। এই কাজটার নাম হলো টেক্সট র্যাপ। লিখেন TEXT, টেক্সট র্যাপ, WRAP। বলেন কি বলতেছেন ওকে? হ্যাঁ, WRAP, র্যাপ। দেখেন দুইটাকেই ধরলাম, টেক্সট আর ছবিটা দুটাকেই ধরলাম। অবশ্যই এটা পিএনজি ছবি হতে হবে, ঠিক আছে? পিএনজি ছবি না হলে এটার মজা নেই, ঠিক আছে? আচ্ছা, গেলাম কোথায়? অবজেক্ট। অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে টেক্সট র্যাপ, এখান থেকে চলে যাব মেক। কি বলছে? দেখেন তো হয়েছে কি হয়েছে বলেন? লেখা সরে গিয়ে ছবিকে বসার প্লেস করে দিচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে আপনি কম্পিউটার যেখানেই নড়ান ছবি দেখা করে দিবে। বুঝতে পারছি? হ্যাঁ, এই কাজটার নাম হচ্ছে টেক্সট র্যাপ, ঠিক আছে? এটা করার জন্য হ্যাঁ, এটা উচ্চারণটা র্যাপ, RAP, র্যাপ, কিন্তু সামনে W আছে। হ্যাঁ, ওয়ার্প অনেকে উচ্চারণ করে, এটা ওয়ার্প না, ওয়ার্প হচ্ছে WARP, ওটা হলো ওয়ার্প, ঠিক আছে? ওটাও আছে, একটা হচ্ছে র্যাপও আছে, একটা হলো ওয়ার্পও আছে। আচ্ছা দাঁড়ান, এটা আসলে কি সেটা একটু দেখে নিই। না, এটা র্যাপ, ঠিক আছে? ডাব্লুর উচ্চারণটা উজ্জ্ব থাকবে, ঠিক আছে? আচ্ছা, টেক্সট র্যাপ গেল, আর কি আছে? আর একটা জিনিস শিখেন। ধরেন আপনি এখানে ও আর একটা ইম্পর্টেন্ট জিনিস তো শেখাতে হবে, ভুলে গেছি। আচ্ছা দেখেন, এইখানে মনে করেন আপনি একটা লেখা লিখছেন। কি লিখছেন? ধরেন এখানে লিখছেন হচ্ছে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ লিখছেন, এই ক্রিয়েটিভ লেখাটার রাইটিং রেগুলার, এখান থেকে ধরেন আমি এটাকে বোল্ড করে দিলাম। এই কাজটা প্রায়শই করি, সিলেক্ট না করেই বোল্ড করে দিই। হ্যাঁ দিলাম, আচ্ছা একটু বড়ও করে দিলাম। এখন ধরেন আমি এই লেখাটা এখানে উপরে উঠায় নিয়ে আসলাম। হ্যাঁ, এই লেখাটা ক্রিয়েটিভ লেখাটা এখানে থাকবে, কিন্তু একটু বাঁকানো থাকবে, এরকম আর্ট করে দেয় না? হ্যাঁ, একটু আর্ট করে দিব। আচ্ছা, এটা একটু কালারটাও আমি একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? বাঁকায় কেমন করে? এটার নাম হচ্ছে, এটাও, এইটা হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে? মেক উইথ ওয়ার্ড, এটা কিন্তু র্যাপ না। আচ্ছা, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে, এই যে, ঠিক আছে? অনেকগুলো অপশন দেখাবে। এইটা হচ্ছে আর্ক, এখানে অনেক কিছু আছে, এই যে আর্ক লোয়ার, আর্ক আপার, এগুলো বিভিন্ন স্টাইল আছে। হ্যাঁ, এরকম করে আপনি আপনার টেক্সটের ইয়া চেঞ্জ করতে পারবেন, এই যে ওয়েভি, ঠিক আছে? তারপর হলো ফিশ, বিভিন্ন রকমের স্টাইল বানাইতে পারবেন আপনি। হ্যাঁ, এরকম ইনফ্লেট, হ্যাঁ, স্কুইজ, স্কুইজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি ধরেন আমি চাচ্ছি যে আর্টটাই চাচ্ছি, এভাবে দিব, কিন্তু এর বেশি ব্যান্ড হয়ে আসো, আমি একটা ব্যান্ড চাই না, তখন আমি কি করতে পারি? এই ব্যান্ডটাকে ধরে কমাই দিতে পারি। এই যে ব্যান্ড কমাই দিতে চাই, আপনি মনে করেন আমার এটা হরিজন্টালি ব্যান্ড হয়েছে, আমি যদি এটাকে ভার্টিক্যালি ব্যান্ড করতে চাই সেটাও করতে পারবো, ঠিক আছে? এরকম মাইকের মতো চিল্লালে যেরকম একটা সাউন্ড আছে এরকম, ঠিক আছে?
ভার্টিক্যালি ভালো লাগবে না, এখন হরিজন্টালি থাক। আমি এখানে এরকম বেন্ড করলাম। এরপরে দেখেন কি অপশনটা আছে, এটার নাম হচ্ছে ডিস্টরশন। ডিস্টরশন মানে বুঝবেন সবসময়ের জন্যই, ওকে ডিস্টর্ট করা মানে কি, এটা বাংলা মানে কি? ডিস্টর্ট করা মানে হচ্ছে ও যেটা ওর স্বাভাবিকটাকে নষ্ট করে এলোমেলো করে দেওয়া, মানে ওকে অস্বাভাবিক কিছুটা বানায় দেওয়া আর কি, সহজ কথা। ঠিক আছে, দেখেন ডিস্টরশন ওকে যদি আমরা হরিজন্টালি করি, এই দেখেন ওর চেঞ্জটা দেখেন, ঠিক আছে, ডিস্টর্ট করতেছে। আচ্ছা, ওকে আমরা চাইলে ভার্টিক্যালিও ডিস্টর্ট করতে পারি। সি ফ্ল্যাট সারফেসে চলে আসছে, কিন্তু মনে হচ্ছে যে শুয়ে আছে, দেখেন ভালো করে। হ্যাঁ, এরকম ভাবে ডিস্টর্ট করতে পারেন। এগুলো আপনারা বাসায় বসে এক একটার উপরে এক একটা এক্সপেরিমেন্ট করবেন। কোনটা? হ্যাঁ, অপশনটা কই পেলাম এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। যে কোনো লেখাকে সিলেক্ট করে এই যে উপরে অপশন বাড়ি পাবেন। আর যদি অপশন বার থেকে আপনার কষ্ট হয় তাহলে কোথায় পাবেন? অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্টের ভিতরে পাবেন, এই দেখেন মেক উইথ ওয়ার্ক। ঠিক আছে, ওকে। এইখানে দেখেন এনভেলপ ডিস্টর্টের মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে মেক উইথ ওয়ার্ক, মেক উইথ মেশ, মেক উইথ টপ অবজেক্ট। এইগুলো নিয়ে আমি আরো ডিটেল ডিসকাস করব যেদিন আপনাদের টাইপোগ্রাফি টি শার্ট এগুলোর ক্লাস নেব। ঠিক আছে, কই আসতেছে না স্যার? বুঝিনি কি বললেন, আমি কিছু বুঝিনি। আসছে, ইটস অলরাইট, এরকম আমি করি, আপনারা তো একেবারেই পাবো। ঠিক আছে, তাও আসতেছে না। আপনি ধরে আসেন পুরো একটা প্যারাগ্রাফ, ওকে, সিম্পল লেখা, ঠিক আছে, প্যারাগ্রাফ ধরবেন না, প্যারাগ্রাফ আসবে না। বুঝলে না? অবজেক্টে যাব, ওই যে টেক্সট, এই ওকে ওকে, নেক্সট। এইখানকার কাজগুলো কিন্তু অনেক মজার, ঠিক আছে। এনভেলপ ডিস্টর্ট দিয়ে অনেক কিছু করা যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। টাইপোগ্রাফির অনেক কাজ করা যায়। হ্যাঁ, টাইপোগ্রাফির আমাদের থিওরি ক্লাসও আছে, প্লাস টি শার্টের ক্লাসে গিয়েও কিছু টাইপোগ্রাফির কাজ দেখাই আমি। হ্যাঁ, সো ওই পর্যন্ত অপেক্ষা করেন, এগুলো একেবারেই বেসিক, মানে আপনাকে নর্মালি লেখা লিখতে গেলে যে জিনিসটা লাগবে এইটা এখানে দিচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা, আপনাদেরকে ক্লিপিং মাস্ক করা শিখেছি। ওকে, এইবারে আসেন আমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্টে যাব, সেটা হচ্ছে 32 বাজে, আমার আর অন্য জায়গায় টাইম নেওয়া ঠিক হবে না। ঠিক আছে, আমরা এখন বানাবো হচ্ছে বিডি গভর্নমেন্ট লোগো। ঠিক আছে, বাংলাদেশ গভর্নমেন্টের যে অফিসিয়াল লোগো আছে সেই লোগোটা বানানো শিখবো এখন। ঠিক আছে, বিডি গভর্নমেন্ট লোগো। আচ্ছা আচ্ছা, বাংলাটা একটু পরে শিখাই, বাংলাটাও শিখাবো আমি, বাংলা শিখাবো না তা না। গভর্নমেন্ট লোগো, এখন আমরা ইংলিশটা দেখবো স্যার। হ্যাঁ, ইংলিশটা এখন দেখবো, বাংলাটাও আমি শিখাই দেবো, অসুবিধা নেই, প্রেশানি নেওয়ার কোনো কারণ নেই। গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এইটা হলো বিডি গভর্নমেন্টের লোগো। ওকে, স্ক্রিনশট নিচ্ছি, আবার স্ক্রিনশটটা ডিলিট করে দিচ্ছি, সমস্যা কি?
ঠিক আছে? হ্যালো, আপনারা এটা সবাই বানাইতে পারবেন, এটা এমন কোনো কঠিন লোগো না, কিন্তু কিছুটা বোঝার জিনিস আছে, সেই জিনিসটাই বুঝাবো এখন। এই সার্কেল টাইপের লোগো কিন্তু আমাদেরকে প্রচুর বানাইতে হয়, ঠিক আছে? এবং এই লোগোগুলো কেমন করে বানায় এটার একটা বেসিক ধারণা আমি আজকে দিয়ে দিচ্ছি। আমি শিফট ধরে একটা সার্কেল নিলাম, কালার কি হবে, কালার কি হবে, গ্রিন, ঠিক আছে? এখন এটা অনেকে কি করে হোয়াইট কালার দিয়ে স্ট্রোকে কালার গ্রিন দিয়েও বানায়, সেটাও করতে পারবেন, কোনো পেরেশানি নেই, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট, সবাই আমার দিক, কোনো দিকে কাজ করেন না, ছেড়ে দেন। শিফট আর অল্টার ধরে একটু ছোট করলাম, জাস্ট বর্ডার লাইনটা রেখে, ঠিক আছে? আবার আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি এখন সাদা, ঠিক আছে? অনেকে কি করে এই সাদাটাকে নিয়ে স্ট্রোকে কালার গ্রিন দেয়, এটাও করতে পারবেন, কোনো পেরেশানি নেই। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট, আবার শিফট অল্টার ধরে আমি এটাকে আবার একটু ছোট করতেছি। এবারে কালারটা দিব কি এরকম রেড, ওকে? আচ্ছা, এখন এই যে রেডটা বানালাম এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টেও পেস্ট করতে পারেন, ব্যাকেও পেস্ট করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ, ঠিক আছে? শিফট অল্টার ধরে এবার একটু বড় করবেন, বড় করে কালারটা ফিল থেকে স্ট্রোকে দিয়ে দিবেন, ঠিক আছে? একটা হলো কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করেন, ব্যাকে পেস্ট করেন, ব্যাপার না। এখানে আমি আরেকটা স্ট্রোক তৈরি করছি, সেই দুইটা স্ট্রোকের লাইন, এই রেড, এই সাদা আর এই গ্রিন, তিনটা শেপ, ঠিক আছে? এই তিনটা শেপের আর কোনো কাজ নাই আমার এখানে। দেখেন লাল শেপও তৈরি হয়ে গেছে, সাদাটাও তৈরি হয়ে গেছে, গ্রিনটাও তৈরি হয়ে গেছে, আমার এইখানে আর কোনো কাজ নাই। আমি করে দিচ্ছি কন্ট্রোল 2 দিয়ে লক, ঠিক আছে? আনলক রাখলাম কাকে? আনলক রাখছি শুধুমাত্র এই যে স্ট্রোকের দুটা পাতকে। কিসের জন্য আনলক রাখছি? রিজনটা হচ্ছে এই দুটার উপরে আমি লিখবো, ঠিক আছে? বুঝাতে পারছি কেন রাখছি? আচ্ছা, এই উপরে যেটা নিছি আমি, যেটা বড় করে নিছি, এটাকে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে রাখতেছি, আপাতত লাগবে না এখন, ঠিক আছে? এইখান থেকে আমি ট্যাব টুল নিয়ে এই পাথের উপরে এসে ক্লিক দিচ্ছি, ভুল নিছি, কন্ট্রোল জেড, ট্যাব টুল দিয়ে হবে না, এটা হবে ট্যাব অন পাথ টুল, পাথ টুল নিয়ে পাথের উপরে ক্লিক দিছি, আসছে লেখা, ব্যাক স্পেস দিয়ে মুছে দেন, মুছে দিয়ে আপনি আপনার লেখা লিখে নেন। এটা হচ্ছে গভর্নমেন্ট of the people's people's republic of লিখছি। এখন কি হবে, এই পুরো লেখাটাকে সিলেক্ট করে ধরলাম, ধরে অল ক্যাপস করে দিলাম, ওরা সবাই বড় হাতের লেটার, এইখান থেকে ধরে ওদের কালার হলো সবুজ দিয়ে দিলাম, ওদের ক্যারেক্টারটাকে আমি একটু বড় করে নিলাম, যেহেতু আমারটা একটু বড়, ঠিক আছে? আমি চোখের দৃষ্টিতে একটু মিলাই নিব যে আমার এতটুকু আর এতটুকুর স্পেসিংটা ঠিক আছে কি, ঠিক আছে? আমার কাছে মোটামুটি ঠিক লাগতেছে, এটা আমি নিলাম। আচ্ছা, খেয়াল করেন গোল নিলে একটা অসুবিধা হচ্ছে, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট গিয়ে একসাথে হয়ে বসে থাকে, ঠিক আছে? এইখানে স্টার্টিং আছে, এখানে এন্ডিং আছে, কিন্তু দুজন কি হয়ে গেছে, সেম সাইড হয়ে গেছে। খেয়াল করেন জির পাশে যেটা আছে সেটা স্টার্টিং, আর এই পাশে যেটা আছে মানে ওর পাশে থাকার কথা কিন্তু ও গিয়ে হয়ে আছে ওইখানে, সো এটা হলো আমার এন্ডিং, ঠিক আছে? সো এন্ডিংটাকে ঘুরাই নিয়ে আসি আগে, এন্ডিংটাকে আমি ঘুরাই এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এবার স্টার্টিংটাকে ঘুরাচ্ছি, স্টার্টিংটাকে ঘুরায় আমার চোখের দৃষ্টিতে, আপাতত চোখের দৃষ্টিতেই, কারণ আমাদের কাছে এক্স্যাক্ট মাপটা নেই, ঠিক আছে? এটা দেওয়া না, লোগোর ক্ষেত্রে এটা দেওয়ার নিয়ম নেই। আচ্ছা, এরপরে দেখেন এটাকে আমি ধরে নিয়ে এটা এন্ডিং পয়েন্ট, আমি এটা এখানে রেখে দিলাম, আর এটা স্টার্টিং পয়েন্ট, এটাকে ঠিকই ছিল, আচ্ছা রাখলাম। ওকে, আরেকটা কাজ করতে পারেন, এটা করলেও ভালো হয়, সেটা হলো প্যারাগ্রাফ প্যালেট থেকে গিয়ে এটা সেন্টার অ্যালাইন করে দেবেন, ঠিক
ঠিক আছে, সেফ সাইডে থাকবেন তাহলে। এই যে আবার ফোন দিচ্ছে। আচ্ছা বুঝছি। আচ্ছা খেয়াল করেন তো কি হলো, এটা আমার বানানো শেষ। আপনারা যদি মনে করেন যে আমি এই পার্টটাকে আর একটু ছোট করব, করেন, এবং ফন্টটাকে আমি আর একটু বড় করব, সেটাও করতে পারেন। বাট আমার কাছে মনে হয় ওটাই ঠিক ছিল, থাকুক এটাই আপাতত, এরকমই থাকুক। একটা পার্টকে হাইড করে রাখছি, খেলছে। কন্ট্রোল অল্টার 3 আসছে। ও ওয়াও, মিলে গেল কি করে। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে যখন আপনি পাত দিয়ে লিখছেন, এটা কিন্তু উপর দিয়ে, পাতটা কিন্তু নিচে ছিল তাই না? হ্যাঁ, লেখাটা কিন্তু পাতার উপরে হয়েছে। এখন এই যে সেকেন্ড যে পাতটা আপনি লেখার জন্য নিয়ে আসলেন কন্ট্রোল অল্টার 3 দিয়ে, ট্রিক্স হচ্ছে এইটাকে ঠিক এটার বর্ডারের উপরে রাখবেন, মানে উপর মার্জিনের সাথে ওকে লাগাই রাখবেন, ঠিক আছে? তো আমি এখানে কি করতেছি, এটাকে সিলেক্ট করে ধরলাম, ধরে শিফট অল্টার ধরে একটু বড় করে নিচ্ছ, একটু সামান্য, না এটাই ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আমার এটা বরাবর লেগে গেছে। হ্যাঁ, এখন আমি আবার টাইপ অন পাথ টুল নিয়ে এই পাথের উপরে এসে ক্লিক করব। ঠিক আছে, আমি কতটুকু লিখছি, একটা সেকেন্ড সরি। হ্যাঁ, হ্যালো, আমি ক্লাসে। হ্যালো, আমি ক্লাসে বাবা, ক্লাস শেষ হলে আমি ফোন দিব নি। হ্যাঁ এখনো ক্লাসে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন কি লিখলাম, গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক লিখছি। এখন আমার লেখা বাকি হচ্ছে অফ বাংলাদেশ। ডান, পুরাটাকে সিলেক্ট করে ধরলাম, কালার কি হবে আমার এই গ্রিন হলো। আবার এই যে এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট কি হয়ে আছে দেখছেন? এই পাশেরটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এদিকে হবে, এটা অ্যাকচুয়ালি এইদিকে হবে। ও মাই গড, হোল্ড হোল্ড হোল্ড। আচ্ছা এটাকে আমরা ঘুরাই দিই, মিডল পয়েন্ট ধরে উপরের দিকে ঘুরাই দিছি, খেয়াল করেন এটাই হলো মিডল পয়েন্টের মজা। ঠিক আছে, পাতে কিন্তু লেখা হয়েছে এদিক, কিন্তু লেখা কিন্তু লাগবে কোন দিক, এই দিকে। হ্যাঁ, সো আমি কি করব, সেন্টার পয়েন্টটাকে ধরে নিয়ে জাস্ট উপরের দিকে লেখাটাকে ঘোরাই দেব, চলে আসছে। এখন আপনি এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্টটা ঠিক করেন, এটা ঠিক করাই লাগবে। ওকে ফাইন, সমস্যাটা কি এটা? আচ্ছা থাক, ওরকমই থাক, সমস্যা নেই। আচ্ছা এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এটাকে আমরা সেন্টার করে দিই। ও সেন্টার ছিল দেখে আসছে, ওকে ফাইন, আই এম গট দ্য পয়েন্ট। এটা হচ্ছে, কনফিউজড হবেন না আপনারা। হ্যাঁ, এটা আমি প্যারাগ্রাফ অ্যালাইনে সেন্টার করে রাখছি। এই কারণে এই দুটো মাথা মিলে গেছে। এটা যদি লেফটে থাকতো তাহলে আবার ধরতে সুবিধা হতো। আচ্ছা এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে এই দুটার মধ্যে একটা স্টার বসানো, আর এখানে হচ্ছে আপনার মানচিত্র বসানো। মানচিত্রটা সবাই বাসায় গিয়ে পেন টুল দিয়ে আঁকাবেন, পারবেন না? পারবেন সবাই? ডান, সবাই ডান। কেন, মানচিত্রটা সবাই বাসায় কি কি করবেন, এই যে এখানে গিয়ে লিখবেন হচ্ছে বিডি ম্যাপ। বিডি ম্যাপ দিয়ে যে এই যে এরকম সিম্পল টাইপের মানচিত্রগুলো আছে না, পেন টুল দিয়ে বসে বসে আঁকাবেন। ওকে,
কি ওকে না? ওকে কি ওকে না, কোনটা বলেন? ওকে, সবার অ্যান্সার কি? ওকে নাকি ওকে না? ওকে না? যারা বলবেন ওকে তাদেরকে শর্টকাট বলবো, আর যদি বলবেন না ওকে না তাহলে শর্টকাট বলবো না। এইটা পেন টুল দিয়ে আঁকতে পারা সম্ভব, কিন্তু কিন্তু সময় লাগবে, রাইট? এবং এইটা যেটা শিখাচ্ছি এখন, এই কাজটা এটা শর্টকাট দিয়ে করা যায়। এই কাজটার নাম হচ্ছে ইমেজ ট্রেস, ঠিক আছে? ইমেজ ট্রেস করে তাই কেমন করে খেয়াল করেন, এইটা কিন্তু ভেক্টর না, এটা কি গ্রাফিক্স? রাস্টার গ্রাফিক্স। ছবি নিয়ে আসছি তো, হ্যাঁ? এটাকে যদি আপনি জুম ইন করেন পিক্সেলেটেড হয়, দেখেন পিক্সেল দেখা যায়। আচ্ছা, এই পিক্সেল থেকে যদি আপনি ভেক্টর রাস্তা থেকে যদি ভেক্টর বানাইতে চান, একটা শর্টকাট ওয়ে আছে যেটার নাম হচ্ছে ইমেজ ট্রেস করা। হ্যাঁ, ইমেজ ট্রেস করলে পাথ হয়ে যাবে সবগুলো, কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন কম্পিউটারের থেকে আপনি বুদ্ধিমান, সো যেখানে আপনার হ্যান্ড টাচ দরকার সেখানে হাতের টাচ দিয়ে কাজ করতে হবে। কিন্তু সিম্পলিফাইড করার জন্য আমরা ইমেজ ট্রেস করতে পারি, এই যে ইমেজ ট্রেসের অপশন, ঠিক আছে? এইখান থেকে যদি না পান তাহলে যাবেন হচ্ছে কোথায়, উইন্ডো, উইন্ডো থেকে আপনি ইমেজ ট্রেস পাবেন। কই, এই, ঠিক আছে? ইমেজ ট্রেস পাবেন। খেয়াল করেন, ডিরেক্ট যদি আপনি এটার উপরে ক্লিক করে দেন তাহলে এটা ট্রেস হয়ে যাবে। কিন্তু আমরা এটার উপরে ডিরেক্ট ট্রেস করব না, আমাদের এখানে দেখেন কিছু প্রিসেট দেয়া আছে, ঠিক আছে? এই প্রিসেট থেকে হাই ফিডিলিটি ফটো দেব। এগুলো বাসায় গিয়ে করে দেখবেন, কোনো অসুবিধা নেই। কম্পিউটারটা একটু স্লো কাজ করবে কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো এখান থেকে যে হাই ফিডিলিটি, লো ফিডিলিটি এগুলো দিয়ে দিয়ে দেখবেন কোনটার আউটপুট কিরকম আসে। তবে একটু সাবধান, আস্তে করবেন। একবারে যদি বেশি ধাপার ধাপ ওকে করাইতে থাকেন তাহলে কম্পিউটারটা একটু ঘরে বলবে যে আমি সরি কাজ করতে পারতেছি, ঠিক আছে? তো আমরা হাই ফিডিলিটি ফটো দিলাম, দেওয়ার পরে এখানে বুঝবেন কখন হয়েছে, এখানে এক্সপান্ড বাটনটা চলে আসবে। এক্সপান্ড করে দিবেন। এটা খুবই লো কনফিগারেশনের ছবি ছিল, যার কারণে একটুও টাইম নেয় নাই। যদি হাই কনফিগারেশনের ছবি দেন, অনেক কালারের ছবি দেন, তাহলে কিন্তু ও টাইম নেবে। আচ্ছা, দেখেন তো এবার, দেখেছি পিক্সেল দেখা যায়, তার মানে পাত দেখা যায়, অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, তার মানে পাত তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, তার মানে এটা ভেক্টরাইজড হয়ে গেছে। এটাকে আমরা এখন কি করব, শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করব, করে এই সাদা অংশটাকে টান দেই, এই সাদা অংশটাকে ধরে ডিলিট করে দেই। এদিকে কি ছোট ছোট ছোটখাটো সাদা সাদা দেখা যায়, এগুলো ডিলিট করে দিই, লাগবে না, সিম্পলিফাইড করে ফেলবেন। হ্যাঁ, সব কটাকে ধরে, পাথফাইন্ডার তো মনে আছে না? আচ্ছা, দরকার নেই, সব কটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়ে আইড্রপার দিয়ে কালার দিয়ে দিব কি আমরা, বাস হয়ে গেছে, খতম। আর বাকি আছে আমাদের স্টার দেওয়া, তাই তো? স্টার তো আমরা দিতেই পারি, স্টার টুল থেকে দিতে পারি না? রিফ্লেক্ট টুল মনে আছে? পুরোটাই চোখের আন্দাজে দিচ্ছি। হ্যাঁ, অল্টার প্রেস করে এদিকে দিয়ে দিবেন, ভার্টিক্যালি রিপ্লেস করায় কপি দিয়ে দিবেন। আমার পজিশনিং চোখের খুবই খারাপ, এরকম একটা জায়গায় বসবে, ঠিক আছে? এই যে লোগো, বুঝতে পারছি? এখানে এটা করানোর উদ্দেশ্য একটাই, কি উদ্দেশ্য বলেন তো? বিডি গভর্নমেন্টের লোগো শেখানোর উদ্দেশ্য না, কেমন করে আমরা সার্কেল লোগোর মধ্যে টাইপ টুল ইউজ করি, ঠিক আছে? সো এখন আমরা সব কিছুকে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করি, আনলক করে এটাকে ধরে নিয়ে
এক্সপান্ড করে দেন। আমরা লোগো যখন ফুল ফাইনালাইজড হয়ে যাবে, পুরো ডান, তখন লোগো কিন্তু এক্সপান্ড করার উচিত, ঠিক আছে? এবং এক্সপান্ড যদি করেন তাহলে অবশ্যই হাতে একটা কপি রাখা উচিত, ঠিক আছে? এটা কাস্টমাইজেবল, এটা পরে ঠিক করতে পারবেন, এটাকে আর কিছু করতে পারবেন না, সমস্ত টেক্সট ভেঙে যাবে, সমস্ত টেক্সট ভেঙে শেপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা, হ্যাঁ, ফায়দাটা হচ্ছে যখন আপনি প্রিন্ট আউট করতে যাবেন কোনো ইস্যুস হবে না। যখন আমরা কোনো কিছু একদম ফাইনালি প্রিন্ট করতে পাঠাই, প্রেসে যখন পাঠাই, তখন স্যার সব কিছু আউটলাইন করে দেওয়া হয়, সব কিছু ভেঙে শেপ করে দেওয়া হয়, ঠিক আছে? এগুলো পরবর্তী ক্লাসগুলো যখন আসবে তখন আমি বলবো। না, পিডিএফ করে দিতে হবে না। আপনি যদি প্রেসে প্রিন্ট করেন, ঠিক আছে, একদম ডিরেক্ট প্রেসে প্রিন্ট করেন, তাহলে ওরা এআই থেকেই প্রিন্ট দিবে। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে দিতে হয় যদি টেক্সট থাকে। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, যদি এইটা আনলক থাকে তাহলে এটা আগে দিবে, ঠিক আছে? দেন এক্সপান্ড করে দিয়ে ওকে করে দিবেন, বাস, এটা এক্সপান্ড হয়ে গেছে। একটু খেয়াল করেন, এখানে প্রত্যেকটা টেক্সট এখন পাথ চলে আসছে, দেখা যায় ব্লু পাথ, এগুলো সবগুলো এখন শেপে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে ধরে ছোট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, ঠিক আছে? ব্রিটিশ গভর্নমেন্টের লোগো বসায় দিছে। আচ্ছা, এইবারে দেখেন যেটা আপনি করতে চাইলেন, যে ছবি কিভাবে সিভির মধ্যে গোল করে বসাবো, তাই তো? বুঝি নাই? হ্যাঁ, ও রিজুমি দেখো, বানানোর সময় দেখাবো কিনা? দেখাবো তো অবশ্যই, কিন্তু এখন এমনিই দেখেন। এটা আজকের ক্লাসেরই টপিক, অসুবিধা নেই, টপিকের বাইরে যাই নাই, কিন্তু টপিকের বাইরে না গেলেও এটা গত ক্লাসেই দেখাইছি, ভুলে গেছি। আচ্ছা, বাংলা ফন্টে দেখাই দিচ্ছি, আইডিয়া আলাদা সুবিধা আছে। ফিল্ম রিলটা আচ্ছা দেখাই দিচ্ছি, ফিল্ম রিল বেশি সময় লাগবে, সেই 2:1 এর ব্যাপার, ঠিক আছে? দেখা দিচ্ছি। আচ্ছা, কি লাগবে আমার? ম্যান, ধরেন এর ছবিটাই নেই, ডাউনলোড কি হলো? আচ্ছা, এইটা বানাতে বানাতে ফিল্ম রিলটা বানাই ফেলিনি, কি না ডাউনলোড হয়ে গেছে। ওকে, ফাইন। এমবেড করলাম, এখানে মনে করেন সার্কেল শেপে ওর ফেসটা বসবে, তাই তো? তাই তো বিষয়টা। আমি ছবির উপরে একটা শেপ নিচ্ছি, লাইক দিস, ঠিক আছে? শেপটার কতটুকু ছবিটা আসছে যদি বুঝতে না পারেন, তাহলে শেপের অপাসিটি কমাই দিবেন, শুধুমাত্র শেপের অপাসিটিটা কি করে দিব? কমাই দিব। এই যে দেখতে পাচ্ছি এখন পিছনের ছবি। এখন শেপটা আর ছবিটাকে দুটাকে ধরে Ctrl+7 ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কি বললাম? শেপ আর ছবিটাকে ধরে কি দিতে হবে? Ctrl+7 ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অথবা রাইট ক্লিক করে এই যে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? দিলে এই যে ঠিক আছে। ধরেন এই আর্টিকেল আর রাইটার, ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন এইরকম ক্ষেত্রেও আমরা ক্লিপিং মাস্ক করি। এই যে আমি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এগুলো কি ইউজ করছি, ঠিক আছে? এখন আমি এটাকে লকও নাই, আনলক হয়ে আছে, সো আমি চাচ্ছি না আমার এই জিনিসগুলো শেপগুলো শো করুক, ঠিক আছে? আমি তখন কি করব? রেক্টেঙ্গুলার শেপ নিয়ে একদম ডকুমেন্ট বরাবর, ঠিক আছে, ডকুমেন্ট বরাবর একটা শেপ নিয়ে নিলাম,
নেওয়ার পরে সব কিছুকে এক ড্র্যাগে সিলেক্ট করে ধরবো, বুঝতে পারছি? এরপরে যদি Ctrl+7 দেন তাহলে দেখেন ওই যে বাইরে যেগুলো ছিল সব চলে গেছে, ক্লিপিং মাস্ক হয়ে ভেতরে বেরিয়ে গেছে। আচ্ছা, আরেকটা কি বললেন স্যার? বাংলা ফন্ট। আরেকটা কি বললেন? ফিল্ম রিল। আচ্ছা, ফিল্ম রিলটা একটু দেখেন। ফিল্ম রিলের জন্য আপনাদেরকে কি করতে হবে? প্রথমে একটা পেন টুল দিয়ে এরকম করে একটা কি বানাবে? স্ট্রোক বানাবে। উইন্ডো থেকে স্ট্রোক প্যালেটকে নিয়ে আসি। কই গেল? আচ্ছা, স্ট্রোকটাকে আমরা রাখবো 100 পিটি, ঠিক আছে? কালার ফিলে লাগবে না, স্ট্রোকে রাখবেন ব্ল্যাক। বুঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, আমার পুরোটাই হলো স্ট্রোক প্যালেটের কাজ। এখান থেকে দেখেন, এখন দেখেন এইটাকে সিলেক্ট করে কত পিটি রাখছি আমি? 100 পিটি রাখছি। হ্যাঁ, পুরোটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট। এখন এইটার যে ওয়েট ছিল 100, এইটাকে আমি কমাই দিলাম, করে দিলাম কত? 90, 10 পিটি কমাই দিছি, ঠিক আছে? বুঝতে পারতেছেন না? কালোর উপরে কালো। হ্যাঁ, আমি স্ট্রোকের কালার চেঞ্জ করে দিলাম সাদা। বুঝা যায়? যখন সাদা দিবেন তখন ড্যাশ লাইন অন করবেন, ঠিক আছে? মাথার ট্রিক্সটা হলো কি, যখন আমি সাদা কালারটা দিব তখনই আমার ড্যাশ লাইন অন হবে। ড্যাশ লাইনে গিয়ে আপনি বলবেন যে আমি 12 পিটি ড্যাশ চাই, 6 পিটি গ্যাপ চাই, ঠিক আছে? ক্লিয়ার? Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে আবার ফ্রন্টে পেস্ট। কাকে কপি করলাম, কাকে পেস্ট করলাম? সাদাটাকে কপি করে আবার ফ্রন্টে পেস্ট দিছি। ওকে, এইবারে স্ট্রোকের কালার ধরে আবার করে দিচ্ছি ব্ল্যাক, ঠিক আছে? ব্ল্যাক করার পরে এখানে 90 পিটি হয়েছিল, রাইট? এটাকে আবার করে দিচ্ছি 10 পিটি কম দিলাম, এন্টার। কত আসছে? 80 পিটি। ব্ল্যাক কালার যখন থাকবে তখন স্ট্রোকে কোনো ড্যাশ লাইন থাকবে না, ড্যাশ লাইন অফ, ঠিক আছে? কালো যখন থাকবে ড্যাশ লাইন থাকবে না, সাদা যখন থাকবে ড্যাশ লাইন অন হবে। ওকে, Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট। আবার এইখানে গিয়ে আমি কি করলাম? 10 পিটি আবার কমাই দিলাম, তাহলে কত হলো? 70 পিটি। কালার বোঝা যাচ্ছে না, কারণ কালোর উপরে কালোই হয়ে আছে। আমি করে দিলাম সাদা, ঠিক আছে? বর্ডার লাইন বের হয়ে আসছে। হ্যাঁ, সাদা দিছি তো তার মানে আবার আমার ড্যাশ লাইন অন হবে। এবারে হবে ড্যাশ হবে 72 পিটি, গ্যাপ 6 পিটি থাকবে। এই যে ফেলবেন, বুঝতে? এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, আমি এই ড্রেসটাকে এখন ভেঙে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে 4টা স্ট্রোক আছে, ঠিক আছে? 4টা স্ট্রোকের মধ্যে 4বার কপি করছি আমি, ঠিক আছে? সো 4টা স্ট্রোক আছে, কালো সাদা কালো সাদা, ঠিক আছে? দেখেন, প্রথমটাকে যদি আমি সরাই, সাদা, তারপরেরটা হলো কালো, তারপরেরটা হলো সাদা, তারপরেরটা হলো আবার কালো, ঠিক আছে? 100, 90, 80, 70, ঠিক আছে? এবং এখানে হলো এইটাতে যখন থাকবে, সাদাতে যখন থাকবে, প্রথমটাতে হলো ড্যাশ গ্যাপ হলো 12, 6, আর পরেরটাতে হলো 72 আর 6, ঠিক আছে? এই কটাকে যদি একসাথে করেন, সবগুলোকে সিলেক্ট করে ধরে একেবারে সেন্টার লাইন শুধুমাত্র ফিল্ম রিল হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, এই ফিল্ম রিলের মধ্যে যদি আবার ছবি বসাতে চান, ইচ্ছা করতে পারে না? হ্যাঁ, তাহলে ছবি বসাতে গেলে কি করবেন? এই ফিল্ম রিলটাকে সুন্দর করে ধরবেন। এগুলো কিন্তু স্ট্রোকে কালার দেয়া, সো এগুলো কিন্তু শেপে কনভার্ট করা হয়নি। শেপে যদি কনভার্ট করতে হয় তাহলে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ভেঙে দিতে হবে। অ্যাপিয়ারেন্স করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, সবকিছু ওকে করে দিলাম, এইবারে সব ভেঙে গেছে। এখন হচ্ছে এইটা যেটা আছে, এটাকে আপনি ধরে ধরে আনগ্রুপ করে, এই যে প্রত্যেকটা শেপকে এখন আপনি ইন্ডিভিজুয়ালি ধরতে পারবেন। ধরে 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 ওটার ভিতরে পিছনে ছবি দিয়ে দিয়ে ক্লিপিং মাস্ক করা লাগবে। এই হলো কাজ, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমার ফিল্ম রিল গেল।
আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বাংলা কিভাবে লিখবো। বাংলা লেখাটা একটু পেরেশানি, বাংলা লেখাটা খুব পেরেশানি না, কিন্তু একটু পেরেশানি আছে। ইংলিশ লেখাটা যত ফাস্ট ফাস্ট হয়, বাংলা লেখাটা তত ফাস্ট ফাস্ট হয় না। বাংলা লেখার জন্য আপনাকে কয়েকটা জিনিস রাখতে হবে আগে। তার আগে আমাকে দেখতে হবে এখানে আমার বাংলা ইয়া আছে কিনা, অব্রত আছে, বিজয় আছে কিনা দেখি দাঁড়ান। আমি অব্রতে লিখতে পারি না, খুবই খ্যাতমি। কি ব্যাপার, আমার ইয়া আবার বন্ধ হয়ে গেল নাকি? না, রেকর্ড হচ্ছে। বিষয়টা হচ্ছে অব্র দিয়ে ফোনে লেখা আরামদায়ক, এই ভিডিও বানানো আছে। তবে আগে বলা হয়তো যে বাংলাতে লিখতে পারে সে বিজয় জানে, ঠিক আছে? বিজয়টা শিখবেন, বিজয়টা শিখলে লাভ আছে কিছু, কারণ এগুলোতে লিখতে গেলে অনেক পেরেশানি পোহাইতে হয়। যদি আপনি বিজয় জানা থেকে, তাহলে এত পেরেশানির কোনোটাই করবেন না, ঠিক আছে? আচ্ছা, প্রথম হচ্ছে আমার কি করতে হবে, বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। আচ্ছা, আমি আগে নর্মাল লিখে রাখি। টাইপ অন দ্য পাথ তুলে গেলাম, ক্লিক করলাম। এখান থেকে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে বিজয় বানানো অন করা আছে, সো আমার এটাকে সুতনি এমজি বানাইতে হবে। বাই ডিফল্ট থাকে এটা, হ্যাঁ, সুতনি এমজি রেগুলার এড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে লিখতে পারেন। বাংলা বানাইতে হবে কন্ট্রোল অল্টার বি, ঠিক আছে? কন্ট্রোল অল্টার বি দিলে বাংলা হয়। এই যে কি লিখবো, কি লিখবো? আমার নাম লিখবো। ডিস্টার্ব করে কেন? হোল্ড অন। অনেক কষ্ট বাংলা টাইপ করা। আচ্ছা, এইবারে দেখেন, আপনি যে কোনো কিছু বাংলায় লিখতে গেলে ভেজালটাতে পড়বেন। বাংলায় লেখার বুদ্ধিটা কি? আপনি মনে করেন যে কোনো একটা বাংলা কন্টেন্ট নিয়ে আসি। বাংলা কন্টেন্ট কই লেখা আছে? বাংলা কন্টেন্ট কই লেখা আছে? একটা সাইট বলেন, বাংলা লেখা আছে যেটাতে। দাঁড়ান দাঁড়ান, একটা দেখাই দিই। আচ্ছা, ধরেন এই লেখাটা নেবেন। আচ্ছা, এই লেখাটা যদি আপনি এখানে নিয়ে এসে লেখেন, তাহলে যেরকম হয়ে যায়, ঠিক আছে? এই লেখাটা ভেঙে যাবে, ঠিক আছে? তাহলে লিখতে জন্য কি করতে হবে, যেটা ইউজফুল সেটা দেখাই। হ্যাঁ, আপনারা চলে যাবেন হচ্ছে এখানে, এখানে গিয়ে লিখবেন হচ্ছে ইউনিকোড টু বিজয়, ইউনিকোড টু বিজয়, ঠিক আছে? কনভার্টার এটা একটা, এইখানে নিয়ে এসে লেখাটা পেস্ট করবেন, ঠিক আছে? বুঝতে পারছি? এখান থেকে দেবেন ইউনিকোড টু বিজয়, এই আসছে না? হ্যাঁ, এই লেখাটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যাবেন। এইটা ভাঙবে না। এটা অব্র দিয়ে না স্যার, এটা বিজয় দিয়ে লিখতেছি। সব ফন্ট ইয়া হবে না, সব ফন্ট, কিছু কিছু ফন্ট ভেঙে যায়, ঠিক আছে? হ্যাঁ, এটা সবগুলো ইয়া ঠিক মতো থাকে না। হ্যাঁ,
ক্লাস আছে এখানে আপনার ক্লাস? ওকে ওকে ভাইয়া সারে দিতেছি। আচ্ছা আচ্ছা দেখেন তাহলে বুঝতে পারছি এইভাবে বাংলা লিখতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট স্যার। আর টাইপ করে যেটা বাংলা লেখা ওটাও দেখাই দিব একদিন, ঠিক আছে? আমি বাংলা টাইপ শেখাবো, টাইপোগ্রাফির ক্লাস আসতে দেবো। আচ্ছা তাহলে আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে? আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে গ্রাফিক রিভারে গিয়ে